আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসটা হবে বাংলা দ্বিতীয় পত্রের উপরে। বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। তো আমি তো সবসময় ম্যাথ ক্লাসই নিতাম, তো ভাবলাম আজকে একটু উপসর্গটা তোমাদের শিখিয়ে দেখি কেমন ডেলিভারি দিতে পারি। ঠিক আছে, তো উপসর্গ প্রথমে জানতে হবে উপসর্গ কোথায় বসে। আসলে উপসর্গ ইংরেজি শব্দ হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ শব্দের আগে বসা। প্রি মানে পূর্বে, হ্যাঁ, প্রিফিক্স শব্দের আগে বসবে, সেটা হচ্ছে উপসর্গ। ঠিক আছে, উপসর্গ শব্দের আগে বসে নতুন একটা শব্দ গঠন করে। ঠিক আছে, আর হচ্ছে উপসর্গ কি করে, একটা নতুন শব্দের সম্প্রসারণ করে। উপসর্গ কি করে, একটা শব্দকে সম্প্রসারণ করে। তারপরে উপসর্গ তোমার অন্য শব্দের আগে বসবে, উপসর্গ নতুন শব্দ গঠন করবে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে উপসর্গ একটা অভ্যাসসূচক শব্দাংশ। উপসর্গ কি একটা অভ্যাসসূচক শব্দাংশ। তারপরে উপসর্গ অর্থ পরিপূর্ণ করে। উপসর্গ কি করে, অর্থ পরিপূর্ণ করে। যেমন আমি যদি বলি পুষ্ট, পুষ্ট একটা শব্দ, এটার আগে যদি আমি উপসর্গ যুক্ত করি পরিপুষ্ট, তাহলে কি হলো, শব্দটাকে সম্পূর্ণ করলো এবং কি শব্দটাকে সম্প্রসারিত করলো। ঠিক আছে, এটা পূর্ণ অর্থ প্রকাশ করলো। প্রতাপ, পরিতাপ, যেমন তাপ আছে, শুধু তাপ, এটার সাথে আমি যদি পরিতাপ বলি, তাহলে অর্থটা কি হলো, একটু সম্প্রসারিত হইলো। ঠিক আছে, আর উপশব্দ শব্দটির বিশ্লেষিত রূপ যেটা, উপসর্গ শব্দটির বিশ্লেষিত রূপ হচ্ছে এরকম। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমার উপসর্গের উপরে নিব। উপসর্গ শব্দটির বিশ্লেষিত রূপ। উপসর্গ শব্দটির বিশ্লেষিত রূপ। উপ প্লাস রুট সিজ প্লাস অ, এটার মানে হচ্ছে কি উপসর্গ। এটার মানে কি উপসর্গ। ঠিক আছে, উপসর্গ শব্দটির বিশ্লেষিত রূপ হচ্ছে উ প্লাস রুট সিজ প্লাস অ। আর উপসর্গ একটা অভ্যাসিত শব্দাংশ। উপসর্গ শব্দের আগে বসে, উপসর্গ নতুন একটা শব্দ গঠন করে, উপসর্গ শব্দকে সম্প্রসারিত করে। ঠিক আছে, এটা হচ্ছে উপসর্গর বিষয়। এখন উপসর্গ আছে বিভিন্ন রকমের, যেমন আছে বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ যেটা, তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে, ফার্সি উপসর্গ আছে, তারপরে ইংরেজি উপসর্গ আছে, হিন্দি বা উর্দু উপসর্গ আছে, এরকম বিভিন্ন ধরনের উপসর্গ আছে। তো আমরা ছোট থেকে শুরু করি। যেমন হিন্দি বা উর্দু উপসর্গ কি কি আছে। হিন্দি বা হিন্দি বা ঊর্ধ্ব উপসর্গ, হিন্দি বা ঊর্ধ্ব উপসর্গ আছে। এক নম্বর আছে হর, দুই নম্বর আছে হরেক। হর, হরেক। উর্দু বা হিন্দি উপসর্গের ব্যবহৃত উদাহরণ কি কি আছে, হর বা হরেক। আমাদের মানে 9-10 নবম দশম শ্রেণীর বাংলা বইতে দুইটাই ছিল, তো দুইটা পড়লে এই মোটামুটি আমি মনে করি এনাফ। হিন্দি বা উর্দু উপসর্গ হর, হরেক। বলবেন নিচের কোনটি হিন্দি উপসর্গ বা উর্দু উপসর্গ, তুমি বলবো হর, হরেক। এখন আমি যদি হর দিয়া মানে কিছু নতুন শব্দ গঠন করতে চাই, যেমন হইতে পারে হর রোজ, হইতে পারে হর হামেশা, তারপরে হইতে পারে হর হামিনা, হর হামিনা। আচ্ছা, এখন কথা হয়েছে গিয়া, উপসর্গ শুধু বানাইতেই বলে না, উপসর্গ বলে যে যে হর রোজ, হর হামেশা, হর হামিনা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমি বলবো, যেমন আমরা একটা কথাই বলি যে সে হর হামেশাই এই কাজটি করে যাচ্ছে। ঠিক আছে, হর হামেশাই এই কাজটি করে যাচ্ছে মানে সে প্রত্যেকদিন এই কাজটা করে যাচ্ছে। তাহলে আমি এখানে হর কি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রত্যেক অর্থে, প্রত্যেক অর্থে। তাহলে হর কি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। হর রোজ, হর হামেশা, হর হামিনা। অর্থাৎ হর হামেশা দিয়ে আমরা মনে রাখবো, হর দিয়া হর হামেশা মনে রাখবো, যে হর আসলে হর হামেশা মানে প্রত্যেক দিনই সে কাজটা করে, এই জন্য সে প্রত্যেক অর্থে এটা ব্যবহৃত হবে। হরেক, হরেক দিয়ে যদি আমি বলি যে হরেক রকম, হরেক,
হরেক রকম, আমরা বলি না যে বিভিন্ন রকম পাতিল আছে, বিভিন্ন রকম বই আছে, হরেক রকম খাবার আছে, মানে কি? আচ্ছা আমি যদি আবার এই যে হরেক খাবার লিখি, মানে হরেক রকমের খাবার লিখি, হরেক খাবার, এটা কোন অর্থে ব্যবহৃত হয়? হরেক রকম মানে কি? বিভিন্ন। হরেক রকম মানে এক জিনিস না, কিন্তু একটা জিনিস না, অনেকগুলো জিনিস। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিবিধ অর্থে বা বিভিন্ন অর্থে। বিবিধ অর্থে, বিবিধ অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিবিধ অর্থে। এটা বিবিধ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা হিন্দি বা উর্দু উপসর্গ যে দুইটা পাইলাম, একটা হর, একটা হরেক। হর দিয়ে আমরা মনে রাখবো হর হামেশা, তারপরে হরেক দিয়ে মনে রাখবো যে হরেক রকম, হরেক খাবার। তাহলে হর হয়েছে মানে প্রত্যেক বোঝায়, এটা প্রত্যেক অর্থে ব্যবহৃত হবে। আর হরেক মানে বিভিন্ন বোঝায়, বিবিধ বোঝায়, এই জন্য এটা বিবিধ অর্থে ব্যবহৃত হবে। তাহলে উপসর্গর যে হর আর হরেক, উর্দু আর হিন্দি, এই দুটো আমাদের ক্লোজ। আশা করি এই দুইটা সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এখন আমরা পড়বো ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ কি কি আছে? হাফ, হাফ, ফুল, সাব, হেড। হাফ, ফুল, সাব, হেড, এটা হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ। এটা কি উপসর্গ? ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ আমাদের কি কি আছে? আমাদের আছে ফুল, ফুল আছে, হাফ আছে অর্থাৎ সম্পূর্ণ, আর হচ্ছে অর্ধেক। আরটা আছে সাব, আরটা আছে হেড। ঠিক আছে, আচ্ছা হেড আগে লিখি, সাবটা পরে লিখি, কারণটা আমি বলি। হেড, সাব, ঠিক আছে। আচ্ছা আমরা ফুল দিয়ে কি করতে পারি? যেমন আমি তো এখন ফুল হাতার গেঞ্জি নাই, এটা হচ্ছে হাফ হাতা। আমি যদি ফুল হাতার একটা শার্ট পরি, ফুল হাতার শার্ট হইতে পারে ফুল হাতা শার্ট, ঠিক আছে। তারপরে হইতে পারে হাফ প্যান্ট। তারপরে হেড দিয়ে হইতে পারে হেডমাস্টার, হেড পণ্ডিত, ঠিক আছে। সাব দিয়ে হইতে পারে কি? সাব রেজিস্টার, সাব রেজিস্টার, ঠিক আছে। সাব, সাব ইন্সপেক্টর হইতে পারে, এগুলো হইতে পারে। তাহলে আমি যদি একটা করে লিখি যে ফুল হাতা, ফুল প্যান্ট, মানে একটা উপসর্গ যুক্ত করে তারপর আমি দিচ্ছি ফুল হাতা আর হচ্ছে গিয়া ফুল প্যান্ট। এটা কোন অর্থে ব্যবহৃত হয়? ফুল মানে কি? সম্পূর্ণ। ফুল মানে কি? সম্পূর্ণ, কোনো কমতি নাই, ঠিক আছে, সম্পূর্ণ অর্থে। তাহলে ফুল হাতা ফুল প্যান্ট মানে কি? ফুল, সম্পূর্ণ হয়েছে। এটা হচ্ছে কি? সম্পূর্ণ অর্থে। এটা কি? সম্পূর্ণ অর্থে, সম্পূর্ণ অর্থ, ঠিক আছে। তারপরে হচ্ছে হাফ, হাফ মানে কি? অর্ধেক। হাফ মানে কি? অর্ধেক। হাফ মানে, হাফ মানে কি? অর্ধেক, মানে কি? হাফ হাতা, হাফ হাতা, হাফ প্যান্ট, হাফ হাতা, হাফ প্যান্ট। তারপর আমরা বলি যে ফুল নেতা, হাফ নেতা, হাফ নেতা, ঠিক আছে, হাফ নেতা। তারপর আমরা বলি যে ফুল মিনিস্টার, হাফ মিনিস্টার, এগুলা। তাহলে হাফ মানে কি? অর্ধেক। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হবে? আধা অর্থে। এটা কি অর্থে ব্যবহৃত হবে? আধা অর্থে। আধা অর্থে বা অর্ধেক অর্থে এটা ব্যবহৃত হবে, আধা অর্থে বা অর্ধেক অর্থে। অর্থাৎ ফুল হাতা ফুল প্যান্ট সম্পূর্ণ অর্থে, হাফ হাতা হাফ প্যান্ট, হাফ নেতা হাফ মিনিস্টার, আমরা যা বলি হাফ লেডিস, এগুলো সব অর্ধেক অর্থে। ওকে, আচ্ছা। তারপর যদি হেড বলি, আমরা হেড মানে কি বুঝি? আমরা হেড মাস্টার। হেড ধরো যদি আমি কিছু প্রিফিক্স হেড প্রিফিক্সটা যোগ করে যদি কিছু বানাই, তাহলে কি হবে? হেডমাস্টার, হেড অফিস, হেড অফিস। তারপরে হেড পণ্ডিত, মানে যে এখানে হেড মাতবার আর কি, যে হেড পণ্ডিত। এই যে হেড, হেড মানে কি? সে হচ্ছে মাথা বা প্রধান। হেড মানে কি? সে হচ্ছে মাথা। হেডমাস্টার এটা স্কুলের প্রধান। হেড অফিস সকল অফিসের প্রধান। হেড পণ্ডিত সকল পণ্ডিতদের প্রধান, ঠিক আছে। তো এরকম যদি থাকে সেটা হচ্ছে কি অর্থে হবে? প্রধান অর্থে। প্রধান অর্থে, প্রধান অর্থে। এই উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। এই উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রধান অর্থে। আমরা সবাই তিনটা বুঝতে পেরেছি, সম্পূর্ণ অর্থে, আধা অর্থে, আর হচ্ছে হেড অর্থে। ওকে, এখন সাব মানে কি? সাব জজ বলতে পারি, সাব জজ। তারপরে বলতে পারি সাব রেজিস্টার, বলতে পারি সাব রেজিস্টার। সাব ইন্সপেক্টর বলতে পারি সাব ইন্সপেক্টর। সাব
ইন্স ইন্সপেক্টর, এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? দেখো এই যে সাব, সাব জজ, সাব রেজিস্ট্রার, সাব ইন্সপেক্টর, এই যে কথাগুলো আছে, এটা মানে কি? তার কিন্তু ফুল পাওয়ার নাই। সাব ইন্সপেক্টরের কিন্তু ফুল পাওয়ার নাই। সাব ইন্সপেক্টর পাওয়ার কার কাছে? ইন্সপেক্টরের কাছে। ইন্সপেক্টর থেকে তার কি? ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর অধীনে কে কাজ করবে? সাব ইন্সপেক্টর। তারপরে সাব রেজিস্ট্রার কার অধীনে কাজ করবে? সে যে রেজিস্ট্রার, তার অধীনে কাজ করবে সাব রেজিস্ট্রার। সাব জজ মানে কি? যে ফুল জজ, তার অধীনে কাজ করবে কে? সাব জজ। তাহলে এগুলো কি একদিনের অধীন অর্থে বোঝায়। কি অর্থ বোঝায়? অধীন অর্থে বোঝায়। অর্থাৎ অধীন অর্থে সাবটা হইছে কি অর্থে বোঝাবে? অধীন অর্থে। সাব হইছে অধীন অর্থে। তাহলে আমরা উর্দু বা হিন্দু উপসর্গ পাইলাম দুইটা, হর, হরেক। হর হচ্ছে কি? হর হচ্ছে গিয়া প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে হরেক রকম ব্যবহার হয়েছে গিয়া বিবিধ অর্থে। ইংরেজি উপসর্গ পাইছি চারটা, ফুল, হাফ, হেড, সাব। ইংরেজি ফুল সম্পূর্ণ অর্থে, হাফ আধা অর্থে, হেড প্রধান অর্থে, আর সাব অধীন অর্থে। তাহলে ইংরেজি উপসর্গ যদি আমরা এই চারটা জানি, ইনশাল্লাহ চারটা থেকে আসবে। আচ্ছা, ইংরেজি বাদ দিলাম আমরা এখন। আশা করি সবাই বুঝতে পারছি এটা। আর পরীক্ষা আসে যে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট একটা থেকে একটা যদি মুখস্থ রাখতে পারি, যেমন হেড পণ্ডিত বা হেডমাস্টার, এগুলো কি? প্রধান। সাব রেজিস্ট্রার, এগুলো কি একজনের অধীনে কাজ করে, অধীন অর্থে। তারপরে কি বললাম? ফুল প্যান্ট মানে কি? সম্পূর্ণ, কোনো ইয়া নাই। তারপর হাফ প্যান্ট মানে কি? কিছুটা বাকি আছে, অর্ধেক বাকি আছে। হাফ প্যান্ট মানে অর্ধেক প্যান্ট, বাকি অর্ধেক প্যান্ট নাই আমার। এটা হচ্ছে আধা অর্থে। আচ্ছা, এখন যদি আমি আরবি উপসর্গ বলি, আরবি উপসর্গ, আরবি, আরবি উপসর্গ। আরবি উপসর্গ হচ্ছে আবার এরকম চারটা পাইছি। আম, খাস, লা, গর। দেখো আম দিয়ে আমরা কি বুঝাই? আম জনতা, আম জনতা, আম জনতা। আম দিয়ে আমরা কি বুঝাবো? আম জনতা। তাহলে আমরা আম জনতা বলতে কাকে বুঝাই? সাধারণ পাবলিকদের বুঝাই। আম জনতা, আম মুক্তার, ঠিক আছে? এই যে যে কথাগুলো আম দিয়ে শুরু, সেগুলো আমরা কি বুঝি? সাধারণ। আম জনতা, আম জনতা মানেই তো সাধারণ বিষয়। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাধারণ অর্থে, সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে আমি যদি বলি খাস, খাস লোক যদি বলি, খাস মহল যদি বলি, খাস মহল। তারপর যদি বলি খাস দখল, খাস কামরা, খাস কামরায় কারা যায়? বিশেষ লোক যারা। খাস লোক কারা? ওই যে কথায় কথায় বলে তুই আমার খাস লোক, মানে কি? তুই আমার বিশেষ লোক, ঠিক আছে? খাস, খাস কথাটা আসলে কি আসবে? বিশেষ আসবে। খাস মহল, খাস কামরা যেগুলো আছে, খাস দখল, এগুলো হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে? বিশেষ অর্থে। অর্থাৎ খাস লোকগুলো সবসময় কি থাকে? বিশেষ লোক থাকে। এগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে লা, লা হচ্ছে কি? লা দিয়ে আমি বলি লাপাত্তা, লা পাত্তা, লাউ ওয়ারিশ, লাউ ওয়ারিশ, এগুলা কি অর্থে? লা ওয়ারিশ মানে আমি তোমাকে কি করবে না? ওয়ারিশ করবো না। যেমন আমার জমি জমা আছে, আমি তোমাকে ওয়ারিশ করবো না, মানে তোমাকে আমি দিব না, না অর্থে। লাপাত্তা মানে সে পলাতক, সে এখানে উপস্থিত নাই। তাহলে এই লা ধারা আমরা কি বুঝবো? না, না। লা ধারা কি? না, অর্থাৎ না অর্থে ব্যবহৃত হবে, সে এখানে নাই, না অর্থে। ওকে, তারপর হচ্ছে গড়। গড় দিয়ে আমি যদি বলি গড়মিল, গড়মিল। তারপরে গড় হাজির, গড়মিল মানে সে একটা মিলের অভাব করছে। গড়মিল মানে কি? গড়মিল মানে করা কি? কোনো জায়গায় সে মিল হয় না। যেমন একটা লোক এক জায়গায় মীমাংসিত হবে বা মিলবে, সেখানে থার্ড পার্সন আইসা তোমাকে গড়মিল করে দিল, মানে তার সাথে তারে মিলতে দিল না। বা আমি অঙ্ক করতে গেলাম, আমি সবকিছু মিলাতে পেরেছিলাম, কিন্তু মাঝখানে একটা গড়মিল হওয়ার কারণে বা কোনো কিছু একটা অভাব হওয়ার কারণে আমি মিলটা করতে পারি না। তাহলে গড় মিল, গড় হাজির, এগুলা মানে অভাব, কোনো কিছুর অভাব তৈরি করে। কি তৈরি করে? কোনো কিছুর অভাব তৈরি করে। তাহলে গড় মিল আর গড় হাজির কি অর্থ হবে? অভাব অর্থে হবে। আশা করি এই চারটাও বুঝতে পেরেছো। এই চারটা কি আমার আরবি উপসর্গ, এই চারটা হচ্ছে আমার আরবি উপসর্গ। তাহলে আম, খাস, লাগর, এই চারটা হচ্ছে আমার আরবি উপসর্গ। ফুল, হাফ, হেড, সাফ, এই চারটা হচ্ছে আমার কি উপসর্গ? ইংরেজি উপসর্গ।
হর, হরেক, এই দুটো হচ্ছে আমার হিন্দি বা ঊর্ধ্ব উপসর্গ। এইভাবে আমার এইভাবে মনে রাখতে হবে এগুলো। আম, খাস, লাগর, ফুল হেড, সাব হেড, ফুল ফুল হাফ, সাব হেড, হর, হরেক, এইভাবে মনে রাখতে হবে, টাটকা মুখস্থ রাখতে হবে এগুলো। ওকে, তারপরে আমরা শিখবো ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে গিয়া 10টা। ফার্সি উপসর্গ আমরা এখানে পাইছি 10টা। এটা হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি ফার্সি উপসর্গ। আচ্ছা, ফার্সি উপসর্গ যে আছে সেটা হচ্ছে আমার আগে মনে রাখতে হবে একটা ছন্দের মাধ্যমে। যেমন একটা মেয়ের নাম যদি নিম থাকে, নিম, ধরলাম একটা মেয়ের নাম নিম, তারপর আমরা এলাকায় বা কোনো জায়গায় বিচার সালিশে বলি যে কার দরবার, বলি না যে দরবারটা কার। আসলে আমি যে সালিশি করতে যাব বা আমি যেখানে বিচার কার্যে যাব ওখানে দরবারটা কার, এই কথা কিন্তু আমরা জিজ্ঞেস করি। এই কথাটা কি করি আমরা জিজ্ঞেস করি, কার দরবার, এটা জিজ্ঞেস করি। তাহলে প্রথমে বললাম কি, একটা মেয়ের নাম যদি আমি নিম বলি, যে নিম কার দরবার, ঠিক আছে, নিম কার দরবার। তারপর আমি যদি বলি যে আমরা তো বদনা ব্যবহার করি সবাই না, তাহলে যদি আমি বলি যে ফি বদনা, ঠিক আছে, এই বদনাটা কার, কার দরবার, মানে কি লইয়া বাজাবাজি, বদনা লইয়া বাজাবাজি, ফি বদনা লইয়া বাজাবাজি, এরকম বিষয়টা। আর কোন বেকুবে বাজাইছে, এরকম একটা কথা বলি না যে এই বদনা লইয়া কোনো বেকুবে এই দরবার করে নাকি। তাহলে আমি যদি বলি যে বে বকম, অর্থাৎ বেকুব, বে বকম, তাহলে আমি প্রথম কি বললাম, একটা মেয়ে তারা বদনা নিয়ে বাজাইছে, একটা দরবার তৈরি হয়েছে, আমি জিজ্ঞেস করলাম কোন বেকুবে বাজাইছে এটা। তাহলে আমি যদি এইভাবে বলি যে নিম কার দরবার, বে বকম ফি বদনা, ঠিক আছে, বা নিম কার দরবার ফি বদনা বে বকম, অর্থাৎ কার দরবার বদনা নিয়া কোন বেকুবে বাজাইছে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে নিম কার দরবার বে বকম ফি বদনা, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে আমি যদি নিম লিখি সাইডে, যে নিম, একটা মেয়ের নাম বললাম, নিম কার দর বর, তারপরে বললাম বে ব কম, পরে বললাম ফি বদ না। তাহলে কি বললাম, ফার্সি উপসর্গ যে 10টা, সেটা বললাম নিম মানে একটা মেয়ের নাম, কার দরবার হয়েছে, ফি বদনা, বদনা নিয়া কোন বেকুব বাজাইছে, বে বকম, অর্থাৎ বে বকম বলতে আমি বেকুব বুঝাইলাম এখানে, যে নিম কার দরবার, বে বকম ফি বদনা, অর্থাৎ কোন বেকুবে বদনা নিয়া দরবার করতেছে। ওকে, তাহলে আমি যদি এটা একটু নিচে নিচে লিখে দিই, নিচে নিচে লিখে একটা করে শব্দ বানায় দিই। আমি যদি লিখি যে কার দর বর, তারপরে যদি বলি যে বে ব কম, তারপরে যদি বলি যে ফি বদ না, আর নিম দিলাম আমি শেষে, এখান থেকে আমি একটা করে শব্দ লিখবো, তারপরে কোন অর্থে ব্যবহার হয়েছে সেটা লিখবো। যেমন কার দিয়ে যদি আমি বলি কারখানা, কার দিয়ে যদি আমি বলি কারখানা, কার সাজি, তারপরে যদি বলি যে আর কি বলতে পারি, কার চুপি বলতে পারি, মানে যেটা চুরি করা অর্থে, চুরি করাও কিন্তু একটা কাজ, কার চুপি করাও একটা কাজ। তারপরে কার সাজি মানে একটা, কার সাজি মানে একটা কৌশলগত টেকনিক, ডেলিভারি করা, যেটা কার সাজি। তারপর যদি বলি কারখানা, এই যে কারখানা, কারখানা মানুষ কি করে, কাজ করে, কার সাজিও তো মানুষের একটা কাজ। কার চুপি করা মানে এক জায়গায় একটা চুরি করা, এক জায়গায় কিছু হয় না সেটা সে 2 নম্বরই করে কার চুপি করলো, সেটার মানেও কি চুরি করা বা কাজ করা, এটা একটা কাজ। এই যে আমি তোমাদের পড়াচ্ছি এটাও কিন্তু আমার একটা কাজ। তাহলে কারখানা আমি যদি কারে দিয়ে আমি কারখানা দিই, কারখানা, কার সাজি, কার চুপি, সবগুলো কি অর্থে, কাজ অর্থে। কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে, কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে এই যে দর, দর মানে হয়েছে কি, আমি যদি বলি যে দর পত্তনি, দর পত্তনি মানে দর, এক জায়গায় যেমন আমি একটা গরু বিক্রি করবো, সেখানে আমি বললাম যে আমি 70,000 টাকা বিক্রি করবো, আর যে নিবে ফরিয়া যেটা বলে, সে গরু কেনে, সে যদি বললো যে 50,000 টাকা, এখন আমিও কিন্তু 50,000 টাকা গরু দিব না, বা সেও 50,000 টাকা আমার থেকে গরু নিতে পারবে না। তো পরে কি করলো, মাঝখানের একটা লোক মধ্যস্থতা করে দিল, মধ্যস্থতা করে সে কি করলো,
গরুটা আমারে বললো যে ভাই ঠিক আছে আপনি 70 চাইছেন, সে 50 বলছে, আপনাকে আমি 60 দিয়ে দিই। মানে এটা কি করা, এটা মধ্যস্থতা করা, দরপত্তনি। ঠিক আছে, দর দিয়ে কি হয়েছে, দরপত্তনি। জাস্ট এই একটা জিনিস যদি মনে রাখি, আর এই গল্পটা যদি মনে রাখি যে না এখানটা গরু বিক্রি হয়েছে, মধ্যস্থতা করে দিয়েছে, দরপত্তনি করে। ঠিক আছে, তাহলে দর দিয়ে আমি বললাম দরপত্তনি, দর দিয়ে আমি কি বলবো, দর পত্তনি, মানে মধ্যস্থতা অর্থে। কি অর্থে, মধ্যস্থতা অর্থে, মধ্যস্থতা অর্থে। ঠিক আছে, তারপরে এই যে বর, বর দিয়ে যদি আমি বলি যে বরখাস্ত করছি, মানে কি বহিষ্কার করছি। একটা ছেলে মনে করো যে চাকরিতে ভালোভাবে টাইম টু টাইম যায় না, তখন কি করবে, তার বসটাকে কি করবে, বরখাস্ত করবে, মানে কি বাহির করে দিবে। বরখাস্ত করা মানে কি বাহির করে দেওয়া, বরখাস্ত করে দেওয়া মানে বাহির করে দেওয়া। তাহলে বাইরে অর্থে ব্যবহার হবে বরখাস্ত, বরখাস্ত বাইরে অর্থে। বরখাস্ত মানে কি বাইরে অর্থে। ওকে, বরখাস্ত মানে কি বাইরে অর্থে। তারপরেরটা আছে আমার বে, বে দিয়ে আমরা ওই যে যেমন আসামি যখন কি করে আহ জামিনে উঠায়, তখন যদি জজ তাকে বেকসুর খালাস দিয়ে দেয়, বেকসুর, বেকসুর খালাস দেওয়া মানে কি সে আর জেলে যাবে না, না অর্থে। বে মানে কি না অর্থে, বেহাইয়া, মানে তুমি তারে বারবার একটা কথা বলছো তারপর সে শোনে না, মানে তার সে ওই কথা কানেই নেয় না, না অর্থে, না, বেহায়া, বেকসুর। ঠিক আছে, বেতার, বেকায়দা, এগুলো হয়েছে না অর্থে। তাহলে কসুর, কসুর এটা কি অর্থে ব্যবহার হইলো, না অর্থে। বেকসুরটা কি অর্থে ব্যবহার হইলো, না অর্থে। তাহলে বদিয়া, যেমন ব, ব দিয়ে যদি আমি বলি বনাম, ব দিয়ে আমি যদি কি বলি বনাম, যেমন আমি যদি বলি যে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বনাম আদর্শ ক্রিকেট টুর্নামেন্ট, এই যে বনাম মানে কি কার সাথে কার সহিত খেলা, স্মৃতি টুর্নামেন্ট শহীদ, আদর্শ টুর্নামেন্ট শহীদ বা বনাম। তাহলে এই যে ব দিয়া বনাম লিখবো, এটা কি অর্থে ব্যবহার হবে, বনাম শহীদ অর্থে ব্যবহার হবে। এখন আমার কথা, যেগুলো আমি কিভাবে মনে রাখবো, জাস্ট একটা উপসর্গের দিয়া একটা শব্দই মনে রাখবো, বেশি শব্দ মনে রাখতে গেলে হয়তো বাবার ঝামেলা হয়ে যাবে। তাহলে ব দিয়া বনাম, বনাম মানে শহীদ, তাহলে এটা শহীদ অর্থে। একটা উপসর্গ মনে রাখলেই হবে। যেমন কম দিয়ে আমি যদি বলি কমজোরি লোক, বলি না কমজোর, কমজোরি দিয়ে কি কমজোর বলতে পারি। তারপরে বলতে পারি কি কম ক্ষমতা, কম পোক্ত, মানে কমজোর মানে কি সে অল্পজোরি লোক, বা কম পোক্ত মানে অতটা শক্ত না, স্বল্প অর্থে। তাহলে কমজোরি মানে কি অল্প স্বল্প লোক যাদের মানে জোর কম, মানে কি স্বল্প, যাদের জোর স্বল্প তাদের বলা হয় কমজোর। তাদের কি অর্থে ব্যবহৃত হবে, স্বল্প অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে, স্বল্প অর্থে ব্যবহৃত হবে। কমজোরি লোক কি হবে, স্বল্প অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর আমরা কিন্তু বলি যে ওই যে সমাসের ক্ষেত্রে মনে আছে যে বছর বছর, ফি বছর, এরকম একটা আছে। তাহলে ফি বছর মানে কি, বছর বছর মানে কি প্রত্যেক বছর, এইটাকে সমাসে ওই ওই জায়গায় বলে ফি বছর। তাহলে বছর বছর, ফি বছর, এগুলো যেখানে থাকুক না কেন, ফি মানে প্রতি অর্থে বোঝায় বা প্রত্যেক অর্থে বোঝায়। ফি বছর, ফি বছর মানে কি বোঝাবে, প্রতি অর্থে বা প্রত্যেক অর্থে, প্রতি অর্থে মানে প্রতি মানে প্রত্যেক বছরই যাবে এটা। ঠিক আছে, তারপরে বদ দিয়ে কি বুঝাবে, বদনাম, বদনাম, বদ দিয়ে যদি আমি বলি বদনাম, বদনাম কি ভালো না মন্দ, অবশ্যই মন্দ। তাহলে বদনাম, বদ নাম এটা হচ্ছে মন্দ অর্থে, বদনামটা কি অর্থে, মন্দ অর্থে। তারপর আছে কি না, না মানে কি না দিয়ে আমি না মঞ্জুর করতে পারি, মানে জামিন হবে না, না অর্থে না মঞ্জুর, না বা লোক। তারপরে নারাজি মানে আমি এটা মানি না, অর্থাৎ না অর্থে, না মঞ্জুর, নারাজি, নারাজি দেই। যেমন আমি একটা পুলিশ প্রতিবেদন আমার পক্ষে দিছে, ঠিক আছে, আমি ওইটা মানি না, বা আমার বিপক্ষে দিছে, আমি ওই প্রতিবেদন বা ওই রিপোর্ট মানি না, তখন আমি কি করব, আদালতে নারাজি দিব। নারাজি মানে না অর্থে আমি এটা মানি না। পরে আছে নিম, নিম হচ্ছে নিমরাজি, নিম রাজি, নিমরাজি মানে আদা অর্থে, এটা মনে রাখবো, এটা কোনো টেকনিক আমি পাচ্ছি না। নিমরাজি মানে আদা অর্থে। তাহলে আমরা কি পাইলাম, কারে মানে কারখানা, কারখানায় কাজ করতে যায় সবাই, দর দরপত্নী সবাই মধ্যস্থতা করে দেয়, দরাদরি করে দেয়। বর মানে বরখাস্ত, তাকে বাইর করে দেয় অফিস থেকে। বে মানে বেকসুর খালাস, তাকে কি করে দেয়, জামিন দিয়ে দেন, সে আর জেলে থাকবে না, না অর্থে।
ব মানে বনাম, ওই যে ক্রিকেট টুর্নামেন্ট বনাম লেখা, শহীদ কম মানে কমজোর, তার স্বল্প জুড়ি অল্প টাকা আছে, ফি মানে বছর প্রতি অর্থে, বদ মানে বদনাম মন্দ অর্থে, না মানে নারাজি না অর্থে, নিম হচ্ছে নিম রাজি আধা অর্থে। তাহলে আমরা ফার্সি উপসর্গটাও জেনে গেলাম, ফার্সি জানলাম, আরবি জানলাম, ইংরেজি জানলাম, হিন্দি জানলাম, উর্দু জানলাম। এখন আমরা শিখবো তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, এই উপসর্গ হয়েছে গিয়া 20টা, তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা। এটা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। সংস্কৃত উপসর্গ যে 20টা, এটা আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো এইভাবে যে পর পরা অপসমনি অভ অনু নির দুর্বি সু উত অধি পরিপতি অতি অভি অপি উপ আ। এই 20টা হচ্ছে আমার সংস্কৃত উপসর্গ। কি বললাম? পর পরা অপসমনি অভ অনু নির দুর্বি সু উত অধি পরিপতি অতি অভি অপি উপ আ। এই 20টা হচ্ছে আমার সংস্কৃত উপসর্গ। এখন আমি যদি একটু তোমাকে বোর্ডে লেখা দেই যে পর পরা অপ সমনি, পরপর অপসমনি অব অনু অভ অনু নির দুর্বি সু উত অধি পরিপতি। পরপর অপসমনি অভ অনু নির দুর্বি সু উত অধি পরিপতি, তারপরে অতি অভি অপি উপ আ। অর্থাৎ আমার এই ছন্দটা যদি আমি এইভাবে মনে রাখি, 5টা করে লিখছি একটা লাইনে, পরপরা অপসমনি অব অনু নির দুর্বি সু উত অধি পরিপতি অতি অভি অপি উপ আ। এই 20টা হচ্ছে আমার সংস্কৃত উপসর্গ। আর বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। ঠিক আছে, আমাদের বাংলা ভাষা যেহেতু একটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। অর্থাৎ সংস্কৃত উপসর্গ হচ্ছে 21টি, 20টি, আর বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তাহলে আমরা যদি সংস্কৃত উপসর্গ মনে রাখি, পুরোপুর অবসানে অবন নির্দুর্বি সর্বত অতি পরিপতি অতি অভি অপি উপ আ। এই 20টা যদি এখানে মনে রাখি, ফার্সি যদি মনে রাখি 10টা, যে নিম কাঠ দরবার বে বকম ফি বদনা, আরবি যদি বলি আমখাস লাগর, ইংরেজি বলি যে ফুল হাফ সাপ হেড, আর উর্দু যদি বলি হর হরকম হর হরেক, এগুলো যদি মনে রাখি, তাহলে বাকি এর বাইরে যত কিছু থাকবে সেটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ আমার এইভাবে ছন্দ দিয়ে মনে রাখার দরকার নাই। তবে আরেকটা কথা হচ্ছে আ সু বি নি, এই 4টা সংস্কৃতও থাকবে বাংলাও থাকবে। এটার নাম হচ্ছে আশুবিনী। আ সু বি নি, এই 4টা বাংলা উপসর্গ থাকবে, খাঁটি বাংলা উপসর্গ তো থাকবে, সংস্কৃত উপসর্গ, এই 4টা মিল থাকবে। বলতে পারে যে নিচের কোন 4টি সংস্কৃত এবং খাঁটি বাংলা উপসর্গ দুই জায়গায় রয়েছে, তখন তুমি বলবা যে আশুবিনী আশুবিনী। আচ্ছা, এখন আমরা তাহলে এগুলো দিয়ে একটা একটা করে শব্দ লিখবো, এগুলো দিয়ে একটা একটা করে শব্দ লিখবো, একটা একটা দিয়ে শব্দ লিখবো। যে পর পরা অপ সম নি, পর পরা অপসম নি। আচ্ছা, পর দিয়া যদি আমি বানাইতে চাই, তাহলে পর দিয়া দুইটা ভাবে হয়। একটা যদি আমি বলি যে প্রকোপ বা প্রখর, প্রখর যদি দিয়া বলি তাহলে সবচেয়ে মনে থাকবে প্রখর। প্রখর রোদ মানে কি? বেশি রোদ, অনেক রোদ, প্রখর রোদ। প্রখর ঠান্ডা মানে অনেক ঠান্ডা। ঠিক আছে, প্রখর মানে অনেক বোঝায়, অনেক আধিক্য বোঝায়, মানে বেশি বোঝায়। তাহলে প্রখর, প্রখর মানে কি বোঝাবে? আধিক্য বোঝাবে। প্রখর মানে কি বোঝাবে? আধিক্য বোঝাবে। প্রখর মানে কি বোঝায়? আধিক্য বোঝায়। প্রখর মানে কি বোঝায়? আধিক্য বোঝায়। আবার এই প্রখরেরটা আমি যদি আরেকটা দিতাম প্রভাব। প্রভাব মানে কি?
যেমন এলাকায় যার প্রভাব আছে তার কি একটা খ্যাতি আছে না? এলাকায় যার প্রভাব আছে তার কি পুরা এলাকায় বা পুরা উপজেলায়, পুরা জেলায়, পুরা দেশে একটা খ্যাতি আছে না? যেমন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তার কি একটা প্রভাব আছে না? পুরা দেশে একটা প্রভাব আছে। তাহলে কি তার পুরা দেশে একটা খ্যাতি আছে। তাইলে যখন আমি পুরো খর দিব তখন আধিক্য অর্থে, প্রভাব দিলে খ্যাতি অর্থে। অর্থাৎ এইখানে দুইটা বুঝাবে, একটা আধিক্য বুঝাবে, একটা খ্যাতি বুঝাবে। তো তুমি শব্দের সাথে মিলিয়ে দেখবা যে কোন সময় কোনটা হয়। আচ্ছা, পরা, পরা দিয়ে যদি আমি বলি পরাজয়, পরাজয়, তাহলে জয়ের বিপরীত কি? পরাজয়। তাহলে এটা কি অর্থ ব্যবহৃত হইলো? বিপরীত অর্থে। কি অর্থে ব্যবহৃত হইলো? বিপরীত অর্থে। তাহলে পরো, প্রখর, আধিক্য, প্রভাব, খ্যাতি। পরা দিয়া পরাজয়, বিপরীত অর্থে। পরা দিয়া পরাজয়, বিপরীত অর্থে। ঠিক আছে। তারপরে আমি যদি অপদিয়া দেই, তাহলে অপদিয়া যদি দেই, অপদিয়া যদি দেই তাহলে অপকর্ম দিতে পারি। একটা লোক কি করে? অপকর্ম করে। অপকর্ম করা কি খারাপ কাজ না ভালো কাজ? অবশ্যই খারাপ কাজ। খারাপ মানে কি? নিকৃষ্ট কাজ। তাহলে অপকর্ম করা কি অর্থে ব্যবহৃত হবে? নিকৃষ্ট করা অর্থে ব্যবহৃত। নিকৃষ্ট অর্থে। নিকৃষ্ট অর্থে। অপকর্ম মানে কি? নিকৃষ্ট অর্থে। অপকর্ম যদি বলি তাহলে নিকৃষ্ট অর্থে। এখন যদি আমি অপকর্ম না বলে যদি বলি অপমৃত্যু, অপমৃত্যু, অপমৃত্যু মানে কি? অপমৃত্যু মানে তুমি আত্মহত্যা করছো বা স্বাভাবিকভাবে তুমি মারা গেছো, যেভাবে হোক অপমৃত্যু। মানে তোমার মরার বয়সটা এখনো মোটামুটি, যেমন বাংলাদেশের নিয়ম অনুসারে 70 বছর মানুষ বাঁচে, 72 বছর মানুষ বাঁচে। এখন তোমার একটা ছেলে যদি 15-20 বছর বয়সে মানে স্বাভাবিক কোনো রোগ নাই বা কিছু নাই, অ্যাক্সিডেন্ট নাই, এমনি মারা গেছে, সেটা আমরা বলবো অপমৃত্যু। ঠিক আছে। তাহলে অপমৃত্যু মানে কি? বিকৃত মৃত্যু, মানে তুমি স্বাভাবিক অবস্থায় মারা যাওনি, এটা বিকৃত অর্থে ব্যবহৃত হবে। অপমৃত্যুটা তখন কি হবে? বিকৃত অর্থে ব্যবহৃত। অপমৃত্যু তখন কি হবে? বিকৃত অর্থে ব্যবহৃত হবে। এই অপটা হচ্ছে বিকৃত অর্থে। আর অপকর্ম করা মানে কি? মন্দ কাজ করা, নিকৃষ্ট কাজ করা, সেটা হচ্ছে নিকৃষ্ট অর্থে। আচ্ছা, সম দিয়া যদি আমি বলি যে সম্মেলন, সম দিয়ে আমি যদি বলি সম্মেলন, সম্মেলন, সম্মেলন করা মানে কি? মিলন, মিলন হওয়া, একসাথে মিলন হওয়া। সম্মেলন, সম্বন্ধ, যাই হোক সম্মেলন দিয়ে মনে রাখি। সম মানে সম্মেলন, সম মানে সম্মেলন, সম্মেলন মানে হচ্ছে মিলন। সম্মেলন মানে কি? মিলন, এক জায়গায় সবাইকে মিলন অর্থে। এটা কি হবে? মিলন অর্থে। যেমন আমরা ঈদে কোরবানিতে কি করি? সবাই এক জায়গায় মিলিত হই, মসজিদে হোক বা কোনো সমাবেশ হোক, যেখানে হোক আমরা এক জায়গায় মিলিত হই। নি মানে নিবারণ, নি মানে যদি আমি বলি নিবারণ, তারপরে বলে যদি নিশ্চয়, নি মানে আমি কি বলি? যদি নিবারণ বলি, নিশ্চয় বলি, তারপরে নির্ণয় বলি। আচ্ছা, এটা নিবারণ নির্ণয় মানে নির্ণয় দেই, তাহলে আমি এটা বলবো নিশ্চয় অর্থে। নিশ্চয়, নিশ্চয় অর্থে। অর্থাৎ তুমি একটা কিছু নিবারণ করলা বা নির্ণয় করলা। নির্ণয় মানে কি? একটা মান বের করে ফেলাইছো, সেটা কি? নিশ্চিত হয়ে গেছে তুমি এখন। তাইলে নিদিয়া নিবারণ নির্ণয়, নিশ্চিত অর্থে। নিদিয়া নিবারণ নির্ণয়, নিশ্চিত অর্থে। আশা করি তৎসম উপসর্গের 5টা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা এই 5টা বুঝতে পেরেছি। এখন আমরা অব অনু নির্দুর্বি এটা লিখি। অব অনু নির্দুর্বি, অভ অনু নির্দুর্বি, অব অনু নির্দুর্বি। আচ্ছা, এখন অব, অব যে কথাটা বলেছে, অব দিয়ে আমি দুইটা বুঝাইতে পারি। ঠিক আছে। একটা হচ্ছে অবশেষ, একটা হচ্ছে অবজ্ঞা। অবশেষ, অবশেষ মানে কি? তোমার কাজটা শেষ, এটা হচ্ছে শেষ অর্থে। শেষ অর্থে অবশেষ মানে কি? শেষ অর্থে। আর একটা কথা যদি আমি বলি যে অবজ্ঞা, অবজ্ঞা মানে কি? তোমাকে আমি কোনো পাত্তাই দিলাম না, তোমাকে আমি কোনো কি দিলাম না? পাত্তাই দিলাম না। তো সেক্ষেত্রে হবে কি? তোমার হীনতা অর্থে। সেক্ষেত্রে হবে তোমাকে হীনতা অর্থে দিলাম, অবমাননা করলাম, অবহেলা করলাম, কোনো আমি তোমাকে কি দিলাম না? পাত্তা দিলাম না। ঠিক আছে। আচ্ছা, অবজ্ঞা এটা আমি কি বললাম? তাহলে হীনতা অর্থে। অবমাননা করলাম, হীনতা অর্থে। আর অবশেষ শেষ অর্থে বা অল্প অর্থে, এরকম কিছুটাও বোঝায়। আচ্ছা, তাহলে অবশেষ মানে কি? শেষ অর্থে। অবজ্ঞা মানে কি? হীনতা অর্থে। আচ্ছা, এখন অনুদের যদি আমি বলি অনুবাদ, অনুবাদ মানে কি? তুমি যদি ট্রান্সলেট করো, মানে ইংরেজিটাকে বাংলায় ট্রান্সলেট করো, মানে অনুবাদ করো, বা বাংলাটাকে ইংরেজি অনুবাদ করো, কি হবে? একই তো জিনিস হবে নাকি? তুমি উল্টাপাল্টা কিছু লিখতে পারবা না। ওই বাংলার কথা ইংরেজি লিখতে হবে, ইংরেজি কথাই বাংলাতে। অর্থাৎ কি বোঝায়? দুইটা সাদৃশ্য বোঝায়।
দুটো একই জিনিস, এজন্য এটা বোঝাবে কি অনুপাত মানে সাদৃশ্য অর্থে, সাদৃশ্য অর্থে। অনুপাত মানে কত? সাদৃশ্য অর্থে। আচ্ছা, নির দিয়ে যদি আমি বলি নীরব, নির দিয়ে যদি আমি কি বললাই, নীরব বুঝাই। নীরব মানে কি? একটা রাত্রে 12টা 1টা বাজে, তখন সবকিছু কি নীরব, সবকিছু কি নীরব, কোনো শব্দ নাই, কোলাহল নাই, মানে কি নীরব অর্থে, নেই অর্থে, কিচ্ছু নাই। নীরব মানে কি নেই অর্থে, কোনো কোলাহল নাই, কি নাই, কোনো কোলাহল নাই, তাহলে নেই অর্থে। নীরব মানে কি নেই অর্থে, কোনো কিচ্ছু নাই, নীরব। নীরব মানে একবার নীরব, কিচ্ছু নাই। ওকে, তারপর আমি যদি বলি দূর, আমি যদি বলি দূর মানে কি দুর্নাম, যদি বলি দূর দিয়ে যদি আমি বলি দুর্নাম, দুর্নাম মানে কি খারাপ জিনিস না ভালো জিনিস, মন্দ জিনিস, তাহলে মন্দ অর্থে। তাহলে দূর মানে কি মন্দ অর্থে, দূর মানে কি মন্দ অর্থে, দূর দুর্নাম, দূর দুর্নাম, দূর দুর্নাম, মন্দ অর্থে। তারপর আমি যদি বি দিয়ে বলি বিচরণ, বি দিয়ে যদি বলি বিচরণ, বিচরণ মানে কি এই যে পাখি বিচরণ করে মানে কি সারা দিকে ঘুরে, গতি, তার গতি আছে একটা, গতি দিয়ে কিন্তু সে ঘুরে, তাহলে বিচরণ মানে কি গতি অর্থে, গতি অর্থে। বিচরণ, বি বিচরণ, বি বিচরণ, গতি, অর্থাৎ আমার সবগুলোর উপসর্গ ওই বেশি মুখস্থ করার দরকার নেই, জাস্ট বি দিয়ে বিচরণ, এটা চারদিকে পাখি ঘুরে, গতি আছে তার, গতি অর্থে। একটা জিনিস যদি মনে রাখি, তাহলে বি দিয়া আমি করতে পারি কি বিক্ষেপ, বিক্ষেপণ মানে কি চারদিকে ছড়া ছিটা যায়, গতি অর্থে, গতির মাধ্যমে ছড়া ছিটা যায়, এইভাবে করতে পারি। তাহলে এক একটা উপসর্গ দিয়ে আমরা এক একটা বলে সবচেয়ে বেটার মনে করি আমি। একটা দিয়ে একটা মনে রাখবো, যেমন অবশেষ, শেষ অর্থে, অবজ্ঞাহীনতা অর্থে, অনুবাদ সাদৃশ্য অর্থে, নীরব, নেই অর্থে, দূর দুর্নাম, মন্দ অর্থে, বিচরণ, গতি অর্থে, এইভাবে পড়বো। ঠিক আছে, তাহলে আমার 10টা গেল। পরপর, অপসামনী, অবন, নির্দুর্বি, সু, উত, অধিপরিপতি। এখন সু উত, সু উত, অধিপরিপতি। আচ্ছা, এখন সু মানে আমরা জানি সবসময় সুনজর, কুনজর, জানি না? তাহলে সুনজর মানে কি তোমার ভালো অর্থে, সুনজর মানে কি উত্তম অর্থে, ভালো মানে কি উত্তম অর্থে, তাহলে সুনজর, সুনাম, এগুলো হয়েছে উত্তম অর্থে, সুনজর, সুনাম, এগুলো হয়েছে উত্তম অর্থে। সুনজর, সুনাম, সুনজর, সুনাম, এগুলো হয়েছে কি উত্তম অর্থে, সুনজর, সুনাম, এগুলো হয়েছে উত্তেন, উত্তেম মানে উত্তম অর্থে। উদ্দিয়া কি দিতে পারি আমি? উত্তেজনা দিতে পারি, উদ্দিয়া, উত্তেজনা দিতে পারি, উদ্দিয়া, উত্তেজনা দিতে পারি, উচ্ছ্বাস দিতে পারি, উচ্ছ্বাস, উচ্ছ্বাস দিতে পারি, এগুলো হচ্ছে প্রাবল্য অর্থে। এটা একটু মনে রাখবো, এটা ওইভাবে আমি কোনো শর্ট টেকনিক বলতে পারছি না। উদ্দিয়া উত্তেজনা হইতে পারে, প্রাবল্য উত্তেজনা মানে কি একটু শরীরে কেমন যেন উচ্ছ্বাস, আনন্দ আনন্দ ভাব, মানে প্রাবল্য অর্থে। ঠিক আছে, অধিগ্রহণ, আমরা বলি না যে একটা সরকারি জমি বা একটা সরকারি কোনো কাজে জমি অধিগ্রহণ করতে হয়, জমি কি করতে হয় অধিগ্রহণ করতে হয়, অর্থাৎ উপরি অর্থে ওই জমিতে সরকারের একটা প্রভাব থাকবে উপরি, অধিগ্রহণ উপরি অর্থে, অধিগ্রহণ কি অর্থে উপরি অর্থে, অধিগ্রহণ করা, তারপরে অধিষ্ঠান করা, অধিত্যাক্কা, এগুলো হচ্ছে উপরি অর্থে ব্যবহৃত হবে। অধিগ্রহণটা কি অর্থে ব্যবহৃত হবে উপরি অর্থে। তারপর আমি যদি বলি পরিধিয়া পরিশেষ, মানে পরিশেষ মানে কি শেষ অর্থে, পরিশোধ মানে তোমার কাজ শেষ, পরিশোধ মানে কি করা বিল দেওয়া শেষ, তাহলে কি হবে এটা শেষ অর্থে হবে। ঠিক আছে, পরিশেষ, পরিশোধ, এগুলা শেষ অর্থে ব্যবহৃত হবে। তারপরে আমি যদি বলি প্রতিদিয়া, আচ্ছা আমরা তো আগে এই চারটা লিখে নেই, পরিশেষ, পরিশোধ, এগুলো শেষ অর্থে হবে। আচ্ছা এই চারটা লিখে নেই, প্রতিদিন আমরা দেখছি। আচ্ছা, প্রতি হচ্ছে গিয়া প্রতিবাদ, আমরা বলি প্রতিবাদ, বলি না আমরা প্রতিবাদ করি না কোনো কিছুর, প্রতিবাদ আছে, প্রতিপক্ষ আছে, এরকম কিছু একটা বিষয় কিন্তু আমাদের সমাজে থাকে। প্রতিশোধ আছে, মানে প্রতিশোধ, প্রতিশোধ মানে কি আহ বিপক্ষে বা বিরুদ্ধে, যেমন তুমি আমাকে মারছো, আমি কি করলাম সেটা প্রতিশোধ নিলাম, মানে তোমার বিরুদ্ধে আবার করছি আমি। তুমি আমাকে ব্লেম দিছো, আমি সেটার প্রতিবাদ জানাইছি, মানে তোমার বিপক্ষে জানাইছি। ঠিক আছে, তারপরে প্রতিপক্ষ মানে কি একটা পক্ষ, তার বিপক্ষ আমি, তাহলে এটা হচ্ছে বিরোধ অর্থে, এটা হচ্ছে কি অর্থে বিরোধ অর্থে, বিরোধ অর্থে।
তাহলে প্রতি, প্রতিবাদ, বিরোধ অর্থে, পরি, পরিশেষ, পরিষদ, শেষ অর্থে। এগুলো আমরা ইনশাল্লাহ বুঝছি মোটামুটি। সু মানে সুনজর, কুনজর, উত্তম অর্থে, উত্তেজনা, প্রাবল্য অর্থে, অধিগ্রহণ করা, উপরি অর্থে, পরি, পরিশেষ মানে কি শেষ অর্থে, প্রতি, প্রতিবাদ মানে বিরোধ অর্থে। তাহলে আমরা এই পাঁচটাও পারছি। তাহলে আমরা কি কি শিখলাম? পরপর, অপসমনী, অব, অনু, নির্দর্বী, সু, উত, অধিপরি, প্রতি। এখন আমরা শিখবো অতি, অপি বা অপি, অতি, অভি, উপ, আ, এই পাঁচটা শিখবো। তাহলে অপি মানে হচ্ছে অপিচ, 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 এটা হচ্ছে আরো অর্থে, আরো অর্থে, অপিচ আরো অর্থে, এটা একটু মনে রাখবা। অপি, অপিচ আরো অর্থে, অপি, অপিচ আরো অর্থে হবে। তারপরে অতি দিয়ে যদি আমি বলি অতিপ্রাকৃত, অতিপ্রাকৃত বন্যা। তারপরে যদি বলি অতি মানব, অতি মানব, তাহলে অতি এটা অতি মানব মানে মানবকে অতিক্রম করে ফেলেছে। অতি প্রাকৃত মানে প্রাকৃত, মানে আমরা বলি যে এটা প্রাকৃতিক কাজ। হ্যাঁ, প্রাকৃতিক কাজকে বন্যা আসা, বৃষ্টি আসা সামান্য আসতে পারে, কিন্তু বন্যার পরিমাণটা যখন অতি বেশি হয়ে যাবে তখন আমরা সেটা বলি কি অতি প্রাকৃত, অর্থাৎ প্রাকৃতকে অতিক্রম করে ফেলেছে। প্রাকৃতকে কি করে ফেলেছে? অতিক্রম করে ফেলেছে। তাহলে এই অতি হবে কি অতিক্রম অর্থে, এই অতি হবে কি অতিক্রম অর্থে, অতিক্রম অর্থে, অতি প্রাকৃত, অতি মানব, অতি প্রাকৃত, অতি মানব, এটা হচ্ছে অতিক্রম অর্থে। ঠিক আছে, মানে মানব কি যেটা যে স্বাভাবিক অবস্থা, আমি যে মানুষ আমার আমার যদি আমি মনে করি 5 ফুট 4, তো সেখানে যদি 10 ফুট 4 একটা মানুষ চলে আসে, সেটা কি অতি মানব? মানে কি মানুষ স্বাভাবিক যেটা সেটা অতিক্রম করে ফেলেছে। তাহলে অতি প্রাকৃত, অতি মানব সেটা কি হবে? অতিক্রম অর্থে, অপিচ আরো অর্থে। ঠিক আছে, এখন আমি যদি বলি অভি, অভি, যেমন আমরা বলি যে অভিনেতা, অভিনেতা। তারপরে বলি অভিধান, অভিধান মানে আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই, ডিকশনারি খুঁজি অভিধান। তারপরে অভিনেতা যারা নাট্যকার বা সিনেমা করে অভিনেতা, তারা কি বিশেষ পার্সন না? এই অভিনেতাকে এটা বিশেষ পার্সন না? তুমি কি চাইলে শাহরুখ খানের সাথে দেখা করতে পারবা? সেটা বিশেষ পার্সন না? তাহলে এই অভিনেতা আমরা অভিনেতা দিয়ে মনে রাখবো বিশেষ অর্থে, এটা হচ্ছে বিশেষ লোক। ঠিক আছে, বিশেষ অর্থে তুমি চাইলে এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারবা না, এগুলো হচ্ছে বিশেষ। ঠিক আছে, নেতা, অভিনেতা, এগুলো হচ্ছে বিশেষ, নেতা আসলেই বিশেষ। এটা দিয়ে মনে রাখবো, জাস্ট অভিধান দিয়ে আমার বিশেষ মনে থাকবে না, বা অভিধান দিয়ে আমার মনে থাকবে, কারণ আমরা সবকিছু শব্দ তো পাই না। তখন কি বিশেষ একটা সফটওয়্যার খুঁজি, বিশেষ একটা বই খুঁজি অভিধানের, সেখান থেকে আমার শব্দের অর্থটা নেই। আচ্ছা, তারপর আমি যদি বলি উপদিয়া, উপবন বলতে পারি, উপবন মানে কি বনের সদৃশ, উপবন। তারপরে বলতে পারি উপহার, উপহার, উপহার দিয়ে আমি মনে রাখতে পারবো না, জাস্ট আমি যদি বন দিয়ে তোমাকে বুঝাই যে একটা বন আছে, বনের সদৃশ উপবন, বনের সদৃশ কি উপবন। তাহলে এটা সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, এটা সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের থাকলো কি শুধু আ থাকলো। আ, আমরা বলি যে আমরণ, আমরণ আমি তোমার পক্ষে থাকবো। তারপরে মৃত্যু, আমি তোমার পক্ষে কাজ করব। মানে কি পর্যন্ত, মরণ পর্যন্ত, আমরণ মরণ পর্যন্ত, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমার এটা হচ্ছে পর্যন্ত অর্থে। মৃত্যু আমি তোমার সাথেই থাকবো, মৃত্যু আমি পড়াশোনা করেই যাব, অর্থাৎ মরণ যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আমি পড়াশোনা করেই যাব। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমৃত্যু, আমরণ। ওই যে বলে না আমরণ অনশন, মানে কি মৃত্যু পর্যন্ত সে অনুসরণ করেই যাবে। তাহলে সেটা হচ্ছে পর্যন্ত অর্থ, পর্যন্ত অর্থে এই আটা ব্যবহৃত হয়, পর্যন্ত অর্থে এই আটা ব্যবহৃত হয়। সমুদ্র পর্যন্ত, সমুদ্র, এগুলো অনেকগুলো ইয়া করা যায়, কিন্তু আমি একটা একটা করে মনে রাখছি জাস্ট কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা বোঝানোর জন্য। তাহলে এই আয়ের মাধ্যমে আমার সংস্কৃত উপসর্গ শেষ। তাহলে আমরা কি কি বললাম আরেকবার রিভিশন দেই। আমি যদি বলি যে আমি যদি বলি তোমাকে আহ উর্দু আর হিন্দি, উর্দু আর হিন্দি উপসর্গ কয়টা? আমরা দুইটা পাইছি, দুইটা মানে কি হরেক। আরবি পাইলাম কি 4টা, আমখাস লাগর। তারপরে ইংরেজি পাইলাম কি সাপ, হেড, হাফফুল। তারপরে ফার্সি পাইলাম 10টা, নিমকার, দরবর, বেবকম, তারপরে ফিবদনা পাইলাম। সংস্কৃত উপসর্গ পাইলাম 20টা, পরপর, অপসমনী, অব, অনু, নির্দুর্বি, সু, উত, অধিপরিপতি, অতি, অভি, তারপরে অপি, উপ, এই 20টা পাইলাম আমরা কি সংস্কৃত
উপসর্গ। এখন কথা হচ্ছে এই যা যা পড়লাম এর বাইরে যা আছে সেগুলো হচ্ছে আমার খাঁটি বাংলা উপসর্গ। এই জন্য ওইটার আমি আর ছন্দ মানে বানাই না, বা ওইটা আমি ওইভাবে পড়ছি, তবে আমার মুখস্থ রাখার দরকার নাই। আমি এখান থেকে এগুলো বাদ দিব, এগুলো বাদ দিলে যেটা থাকবে সেটা আমার খাঁটি বাংলা উপসর্গ। সেটা আমার কি খাঁটি বাংলা উপসর্গ। এটা হচ্ছে কি 21টা, এটা কটা? 21টা। এখন খাঁটি বাংলা উপসর্গ তাহলে আমার কি কি হইতে পারে? আমি যদি এটা একটু ইয়া করে উঠাই, খাঁটি বাংলা উপসর্গ হইতে পারে। যেমন অকেজ বা অকাল। অকাল, অকেজ। অকাল কি? অকেজ, অকাজ করা। অকাজ করা মানে আকাশ প্রকাশ করা কি ভালো কথা না খারাপ কথা? অকাজ করা, এটা অকাজ দিয়ে মনে রাখবা। অদিয়া অকাজ, অদিয়া অকাজ। এই অকাজ কি ভালো কথা না খারাপ কথা? অবশ্যই মন্দ কথা, নিন্দিত কথা। এটা কিসে? অকাজ করা নিন্দিত অর্থে। অকাজ করা কি অর্থে? নিন্দিত অর্থে। অকাজ করা কি অর্থে? নিন্দিত অর্থে। অমিল, অদিয়া যদি আমি অমিল বলি, দেখো এক একটা বিষয় আসে মানে শব্দের ভান্ডার হিসাবে। আমি বলি অমিল মানে কি? মিলের অভাব, অমিল। তাহলে এখানে কি আবার একটা অভাব রয়ে গেছে না? এটা হচ্ছে আবার অভাব অর্থে। এটা আবার কি অর্থে? অভাব অর্থে। ঠিক আছে? তাহলে অকাজ করা মানে খারাপ কাজ করা নিন্দিত অর্থে, আর হচ্ছে গিয়া অমিল হচ্ছে অভাব অর্থে। অমিল কি অর্থে? অভাব অর্থে। এখন আমি যদি বলি অঘা, আমরা মাঝে মধ্যেই মানুষকে বলি এই অঘারাম, অঘাচণ্ডী মানে কি? যেটা বোকা। অঘারাম যেটা বোকা। তাহলে অঘা দিয়ে আমি বলতে পারি অঘারাম। অঘা দিয়ে বলতে পারি কি রাম? অগারাম মানে বোকা অর্থে। অঘারাম বোকা অর্থে। অগারাম কি অর্থে? বোকা অর্থে। অঘারাম বোকা অর্থে। তাহলে আরেকটা আছে আমার অনা। এটা খাঁটি বাংলা উপসর্গ। অনা মানে কি? অনাবৃষ্টি। অনাবৃষ্টি মানে কত? অনাবৃষ্টি মানে কি? অভাব অর্থে, বৃষ্টির অভাব, অভাব অর্থে। অনাদর, অভাব অর্থে। অনাদর, অনাবৃষ্টি, তারপরে অনাদায়, দায়ের অভাব, অনাদায়। ঠিক আছে? অনাবৃষ্টি, বৃষ্টির অভাব, এগুলো হচ্ছে অভাব অর্থে। তাহলে আমরা কি বললাম? অকাজ মানে কি? অকাজ করা, অকাজ করা নিন্দিত অর্থে। অমিল অভাব অর্থে। অঘারাম বোকা অর্থে। অনাবৃষ্টি মানে কি? অভাব অর্থে। তারপরে আমি যদি বলি আদি আমি কি বলতে পারি? আগাছা। আদি আমি কি বলতে পারি? আগাছা। আগাছা, আগাছা। আগাছা কি ভালো জিনিস নাকি নিকৃষ্ট জিনিস? আগাছা কি বাড়িতে থাকলে ভালো না নিকৃষ্ট দেখায়? বাড়ি ভালো দেখায় না নিকৃষ্ট দেখায়? অবশ্যই নিকৃষ্ট দেখায়। আগাছা ভালো জিনিস না। আগাছা যদি বাড়ির ভিতরে থাকে সেটা ভালো দেখায় না, নিকৃষ্ট অর্থে বোঝাবে। মানে মানে কি? আগাছা, এটা নিকৃষ্ট অর্থে। এখন আমরা কিন্তু আবার ওই যে সংস্কৃত উপসর্গ পড়ছিলাম। পর্যন্ত, এই আমৃত্যু, আমরণ, এগুলো কিন্তু আবার পর্যন্ত অর্থে। অর্থাৎ তোমার ভেরি করে শব্দের উপরে, যে শব্দটা আসলে তুমি কি বানাইছো বা প্রশ্ন আসলে কি আছে, এটার উপরে নির্ভর করে তোমার কি আগাছা নিকৃষ্ট অর্থে নাকি আমৃত্যু পর্যন্ত অর্থে, এটা শব্দের উপর নির্ভর করবে। ঠিক আছে? তারপর আন। আন যদি বলি, আনচান করে মন। আনচান, আনমনা। ঠিক আছে? আনচান, আনমনা, এগুলো যদি থাকে। আনচান করা, মন আনচান করা মানে কি? বিক্ষিপ্ত অর্থে বোঝায়। আনচান মানে কি? তুমি এদিক সেদিক যাইতে মন চায়, বিক্ষিপ্ত হয়ে দৌড়াইতে মন চায়, আনচান করে। মন আমার আনচান করে, কোথাও যাইতে মন চায় বিক্ষিপ্ত অবস্থায়। ঠিক আছে? তাহলে এই আনটা হবে বিক্ষিপ্ত অবস্থায়। এই আনটা হবে কি? বিক্ষিপ্ত অর্থে। আনচান করে, মন আমার আনচান করে মানে কি? বিক্ষিপ্ত করে, দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছে। আন। আচ্ছা, তারপরে আর। আমরা বলি আর চোখে তাকাইস না। আর চোখ, আর চোখ, আর চোখ, এটা হচ্ছে বক্র অর্থে। এটা কি বোঝায়? আর চোখ মানে কি? তুমি বাঁকা চোখে তাকাইও না আমার দিকে, বক্র অর্থে বোঝায়। তারপর আমি যদি বলি আর পাগলা। আর পাগলা, আর পাগলা হচ্ছে কি? আর পাগলা, এটা হচ্ছে প্রায় অর্থে। এটা তো মনে রাখবা। আর পাগলা প্রায় অর্থে। আর পাগলা প্রায় অর্থে। আর চোখ বক্র অর্থে। আর চোখ বক্র অর্থে। ওকে, এই পর্যন্ত সবাই তুলে নাও। অঘারাম, অঘাচণ্ডী বোকা অর্থে। আগাছা নিকৃষ্ট অর্থে। মৃত্যু পর্যন্ত অর্থে। ঠিক আছে? তারপর যদি বলি আব, সরে মানে আমরা বলি না যে আবছায়া দেখা যায়, চোখে আমি দেখি না, আবছায়া দেখি মানে কি? অস্পষ্টতা। কি অর্থে? অস্পষ্টতা অর্থে। এটা অস্পষ্টতা অর্থে।
অর্থাৎ আব ছায়া আবডাল মানে এগুলো হচ্ছে অস্পষ্টতা, অস্পষ্ট আব ছায়া দেখি আমি চোখে, ঠিক আছে। অঝ, আমরা অঝ দিয়া কি বুঝতে পারি? অজপাড়াগা, অজমূর্খ, অজপুকুর। অজপাড়াগা যদি বলি, অজপাড়াগা, অজপাড়াগা কি শহর থেকে ভালো জায়গা না খারাপ জায়গা? অজপাড়াগা, অজপাড়াগা, অজপাড়াগা কি নিতান্তই খারাপ জায়গা বা মন্দ জায়গা? মন্দ অর্থে বা নিতান্ত অর্থে? মন্দ অর্থেই বলি। অজপাড়াগার লোক মানে কি মন্দ লোক, কতটা গে টাইপের বা তোমার কি বলে মানে খ্যাত টাইপের, খ্যাত গেট না খ্যাত টাইপের, ঠিক আছে। অজপাড়াগা মন্দ অর্থে। তারপর যদি ইতি বলি, ইতি, ইতি দিয়ে আমরা কি বলি? ইতিহাস। ইতি দিয়ে আমরা কি বলি? ইতিহাস বলি। ইতিহাস দিয়ে আমরা কি বলি? ইতিহাস বলি, ইতি কথা বলি। ইতিহাস মানে কি অনেক পুরনো কথা। ইতিহাস তো আমার এই আগামীকালের কথা, তো ইতিহাস হবে কি 5-10 বছর আগে, বা এই যে 24-এর গণঅভ্যুত্থান, এটা আবার আমাদের ভবিষ্যতের ইতিহাস। 71-এর মুক্তিযুদ্ধ, সেটা আমাদের ভবিষ্যতের ইতিহাস। মানে আমাদের এটা ইতিহাস মানে হচ্ছে পুরনো কথা, পুরনো কথা। ওকে, ইতিহাস মানে কি পুরনো কথা। তারপরে উন, উন মানে কি উনার কথা, উনা। উন মানে কি উন পাজুরে বা 19, উন পাজুরে বা 19। 19 মানে কি 20 থেকে একটু কম না? মানে উন মানে কি উনা থাকা, মানে পেট মানে উনা রয়েছে, উনা রয়েছে মানে একটু কম রয়েছে, মানে ফাঁকা রয়েছে, এখন খাওয়া যাবে। তাহলে উন মানে হচ্ছে, উন মানে হচ্ছে কম অর্থে। উন মানে কম অর্থে, মানে একটু কম আছে। উন মানে কি অর্থে? কম অর্থে। উন মানে কম অর্থে। তারপর হচ্ছে কদ। কদ মানে কি কদর্য, কাটাছিড়া করা বা কদাকার, এগুলা নিন্দিত অর্থে। কদ মানে কি অর্থে? নিন্দিত অর্থে। অর্থাৎ তুমি কাটাছিড়া তো ভালো জিনিস না, ভালো জিনিস না, এটা নিন্দিত অর্থে, নিন্দিত অর্থে, নিন্দিত অর্থে। ওকে, তারপর আছে কু। কু মানে কি কুনজর। তাহলে কুনজর দেওয়া কি ভালো জিনিস নাকি? কুনজর। তারপরে কুকাম, কুকাম, কুকাম এগুলো কি কুৎসিত অর্থে, মানে এগুলো ভালো জিনিস না। কুকাম, কুকাম, কুনজর এগুলা কি ভালো জিনিস না, এগুলো হচ্ছে কুৎসিত কথাবার্তা। কুনজর দেওয়া কুৎসিত বিষয়টা, মানে খারাপ বিষয়, কুৎসিত অর্থে। কু মানে কুৎসিত অর্থে। তারপরে নি, নি মানে নিখোঁজ যদি আমি বলি, যেমন আমরা কিন্তু সংস্কৃততে বলছিলাম কি নীরব মানে নাই অর্থে, আর নিখোঁজও নাই অর্থে। নিখোঁজও কি অর্থে? নাই অর্থে। নিখোঁজও কি অর্থে? নাই অর্থে। নিখুঁত মানে কোনো ঝামেলা নাই। নিখোঁজ নাই অর্থে। তারপরে তোমার নীরব, এটাও নাই অর্থে, ঠিক আছে। ওকে, তারপরে পাতি যদি আমি বলি, পাতি, পাতি মানে কি? পাতিহাঁস, পাতিহাঁস, হাঁস থেকে তো ছোট নাকি? পাতিহাঁস। তাহলে পাতিহাঁস যদি হয় সেটা কি ছোট অর্থে বা ক্ষুদ্র অর্থে হবে? এটা এটা কি অর্থ হবে? ক্ষুদ্র অর্থে হবে। তাহলে পাতি দিয়া পাতিহাঁসটা কি হবে? ক্ষুদ্র অর্থ হবে। পাতি দিয়া পাতিহাঁসটা হবে ক্ষুদ্র অর্থে। পাতি চোর, পাতি নেতা আমরা বলি না, পাতি নেতা, অর্থাৎ নেতার থেকে ছোট যে আছে, পাতি নেতা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া ক্ষুদ্র অর্থে। পাতি নেতা বলি, পাতি চোর বলি, পাতি হাঁস বলি, পাতি কাক বলি, এগুলো হচ্ছে ক্ষুদ্র অর্থে। তারপরে আমি যদি বি বলি, বি, বিপদ, বি দিয়া যদি বিপদ বলি, যেমন সবাই হচ্ছে এক পথে আছে, মনে করো সবাই এক লাইনে যাইতেছে, এক পথে যাইতেছে, আর একজন যাইতেছে বি, বি লাইনে, অর্থাৎ বি পথে যাইতেছে। তখন কি এদিকে সবাই ভিন্ন পথে, এদিকে যে যাইতেছে, অর্থাৎ পিছনের দিকে যে যাইতেছে, মানে সবাই এক পথে, আমি যাইতেছি বিপথে, মানে কি আমি বিভিন্ন ভিন্ন পথে যাচ্ছি, আমি এক পথে যাচ্ছি না। তাহলে বিদিয়া বিপদ, বিদিয়া বিপদ মানে কি ভিন্নতা অর্থে। বিদিয়া বিপদ মানে কি ভিন্নতা অর্থে। বিদিয়া বিপদ মানে কি ভিন্নতা অর্থে। বিদিয়া বিপদ মানে ভিন্নতা অর্থে। তারপর যদি ভর বলি, ভর, ভর মানে ভরপুর, ভরপুর, ভরপেট, এগুলো হচ্ছে সম্পূর্ণ অর্থে। মানে কি তুমি খাইছো এমন খাওয়া, সম্পূর্ণ অর্থে, মানে পেটের কোনো খালি নেই, সম্পূর্ণ অর্থে এটা। ভর দিয়া ভরপুর, ভর দুপুর, ভর সন্ধ্যা, এগুলা। তারপর যদি আমি বলি রাম, রাম দিয়ে যদি বলি রাম ছাগল, রাম ছাগল মানে কি রাম ছাগল, রাম দিয়ে যদি বলি রাম ছাগল, এটা হচ্ছে উৎকৃষ্ট অর্থে। এটা হচ্ছে একটু মনে রাখবা, এটা এটা হচ্ছে উৎকৃষ্ট অর্থে। তাহলে রাম দিয়া রাম ছাগল, এটা কি অর্থে? উৎকৃষ্ট অর্থে। রাম দিয়া রাম ছাগল, এটা হচ্ছে উৎকৃষ্ট অর্থে। রাম বোকা, রাম দা, এগুলো হচ্ছে উৎকৃষ্ট জিনিস, রাম দাও, ঠিক আছে। রাম ছাগল উৎকৃষ্ট অর্থে। ওকে, তারপর আছে শাহ, শাহ মানে সজোরে, সজোরে মানে পানিটা সজোরে আসতেছে, যত জোর আছে সম্পূর্ণ জোরে আসতেছে, সজোরে আসতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ অর্থে। তাহলে স দিয়া সজোরে, এটা কি অর্থে?
সম্পূর্ণ অর্থে, সজিয়া সজরে, এটা কি অর্থে? সম্পূর্ণ অর্থে। তারপরে সাদিয়া, সাজিয়া সাজো, সাজোয়ান, সাজোয়ানটা কি অর্থ হইতে পারে? উৎকৃষ্ট অর্থ হইতে পারে, এটা মনে রাখবা। সাদিয়া সাজোয়ান উৎকৃষ্ট অর্থে, সাদিয়া সাজোয়ান উৎকৃষ্ট অর্থে। সু, এই যে আবার আছে সু, সুদিয়া মানে কি? সুনাম। তাহলে সুনাম তো ভালো জিনিস, সুনাম কি জিনিস? ভালো জিনিস। তাহলে সুনাম এটা হচ্ছে উত্তম অর্থে, সুনাম এটা হচ্ছে উত্তম অর্থে, সুনাম এটা হচ্ছে উত্তম অর্থে। সুনজর, সুনাম, সুদিন, সুঢৌল, এগুলো হচ্ছে উত্তম অর্থে। তারপর হাদিয়া, হাদিয়া যদি বলি হাবাতে, হা ভাতে মানে কি? ভাতের অভাব, তাহলে কি হচ্ছে? অভাব অর্থে, অভাব অর্থে। হাদিয়া হাবাতে, হাদিয়া হাবাতে, হা ঘরে, হা উতাস, হ্যাপিতস, যাই থাক বলো না কেন, আমি একটা জিনিস মনে রাখবো, হাদিয়া হাবাতে অভাব অর্থে, হাদিয়া হাবাতে কি? অভাব অর্থে। তাহলে আমরা কি কি পাইলাম এখানে? উপসর্গে কিন্তু নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, এটা তো আমরা জানি। উপসর্গে নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা কারণটা হচ্ছে, যখন আমি যদি একটা কথা বলি যে, আমি যদি একটা কথা বলি এটা দিয়ে পুর বলি, তাহলে দেখো পুরের কি কি নিজস্ব কোনো অর্থ আছে এখন? আচ্ছা, এটা না কথা, এটা হচ্ছে এরকম, মানে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। যেমন আমি যদি বলি যে জয়, বা কোনটা দিয়ে বলবো, যেমন আমি যদি বলি পরাজয়, তাহলে পড়ার কি কোনো নিজস্ব অর্থ আছে? আসলে কিন্তু নাই। পড়া দেওয়া নিজস্ব কোনো অর্থ নাই। যেমন জয়ের কিন্তু একটা অর্থ আছে, জয় একটা অর্থ আছে, কিন্তু আমি যদি পড়া বলি, পড়ার কিন্তু কোনো অর্থ নাই। তাহলে পড়াটা যখন জয়ের সাথে লাগাবো, জয় মানে কি? আমি উইন, জয় লাভ করেছি। আর যখন আমি পড়া লিখলাম, এটার আগে প্রিফিক্স যোগ করলাম, তখন হলো পরাজয়, অর্থাৎ জয়ের বিপরীতটা হয়ে গেছে। তখন কি হয়েছে? একটা সম্পূর্ণ, একটা পূর্ণাঙ্গ অর্থ হয়েছে, একটা সম্প্রসারিত অর্থ হয়েছে। তাহলে তখন কিন্তু পড়াটা মানে ভ্যালু আছে। তাই এটার জন্য উপসর্গ, মানে এটার জন্য বলা হয় যে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। একটা পিছনে বোঝা, সে সম্পূর্ণ একটা নতুন বা একটা বিপরীত শব্দ বা যেভাবে হোক একটা শব্দ গঠন করতে পারে। এজন্য মানে এটা ইন্টারে একটা কোশ্চেন আসে যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, বুঝিয়ে লেখো। তখন এটা লিখতে হয় আর কি, একটা উদাহরণ দিয়া। আচ্ছা, আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, তারপর হচ্ছে তোমার উর্দু বা হিন্দু উপসর্গ। তাহলে আমরা আবার একটু রিভিশন দিয়ে দিই কি কি। আমরা প্রথমে পড়ছি ঊর্ধ্ব। ঊর্ধ্ব হচ্ছে হরেক। আরবি আমখাস লাগর, ইংরেজি ফুল হাফ সাফ হেড। আচ্ছা, তারপর পড়ছি ফার্সি নিম কার দরবর বেবকম ফিবদনা, পড়ছি এটা আমরা। সংস্কৃত পড়ছি আমরা 20টা, পরপরা অপসমনী সু, পরপরা অপসমনী, অভ অনু নির্দুর্বি, সু উত অধি পরিপতি, অতি অভি অপি উপ আ। আর বাকি যতগুলো আছে সবগুলো হয়েছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের ভিতরে আবার 4টা উপসর্গ আছে, মিল দুটার ভিতরে আছে, সেটার নাম হচ্ছে আশোবিনী। এই হচ্ছে আমাদের আজকের উপসর্গের ক্লাস। কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর যাদের কাছে আমার ক্লাসটা ভালো লাগবে, অবশ্যই আমার পেজে ফলো দিবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ক্লাস দিতে পারি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।